আমি যে এই ইশাকের কথা ডিসিশনটা। বললাম, মেয়র ইশাকের হ্যাঁ, ক্ষেত্রে আসিফের অবস্থান, এবং সেই আসিফ, জনাব আসিফ আসিফকে নজরুল দেখেন, বিদেশে আসিফকে আমরা কি দেখেন আমরা আমি কি একজন আমরা কি প্রশক। আসিফকে কোনোভাবে উত্তর উত্তর করেছি? ঢাকায় প্রশক নিয়োগের ক্ষেত্রে, উত্তর ঢাকায় প্রশক নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজোয়ারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না। এটা অন্য কোনো উপদেষ্টা মানে হলে, অন্য আসিফের কোনো কি সরকার মানে হলে কি মানে কি জুয়ারি অবস্থান? গাজোয়ারি অবস্থান, গায়ের জোরে, গায়ের মানে জোরে, কি গায়ের জোরে নেওয়া মানে অবস্থান। হ্যাঁ, গায়ের জোরে কি করছে, মানে কি করছে উত্তর গায়ের ঢাকায় জোরে? প্রশক নিয়োগ দিচ্ছে, দক্ষিণ ঢাকায় ইশাককে ইয়াতে দেয় নাই, শপথ নিতে দেয় নাই। আমি 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 যত না শপথ নিতে দেন, এটা একটা সাবজুডিস ম্যাটার ছিল যে না, কোনো তারপরে সাবজেক্টিভ হচ্ছে ম্যাটার এখানে ছিল না, ওই হাইকোর্ট থেকে সেটা সেটেল তাহলে ম্যাটার ছিল। সেক্ষেত্রে উনি বলছেন যে হ্যাঁ উনি আইন উপদেষ্টার জন্য সেক্ষেত্রে ওয়েট করতেছেন, উনি বলছেন যে উনি আইন উপদেষ্টার জন্য ওয়েট করতেছেন, যদিও খুব ভালোভাবে জানতেন যে আইন উপদেষ্টা আছেন হচ্ছে এখন সাউথ আফ্রিকা, এবং আইন উপদেষ্টা আসার পরে বলছেন যে সময় পার হয়ে গেছে। এখন দেখেন না সময় পার হয়ে গেছে। এখন যে সেক্ষেত্রে যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এই মন্ত্রণালয়ের এটা বিষয়, বা এটা হচ্ছে হাইকোর্টের বিষয়। তো হাইকোর্টের বিষয়ে উপদেষ্টা মহোদয়, হাইকোর্টের ম্যাটারটা সেটেল ছিল। এখন আসিফ মহোদয়, চেক ইট ব্যাক আব্দুল্লাহ, হাইকোর্টের আসিফ মহোদয় তার ইয়া অনুযায়ী আপনার এলজিআরডি তে উনি যেই ডিসিশন নেওয়া প্রয়োজন উনি এই ডিসিশন নিয়েছে। এটার যদি আপনার কোনো ধরনের আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন এটা না জনাব আব্দুল্লাহ, এইটা আমার প্রশ্নই না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যৌক্তিকভাবে উনাদের কাজের কোনো প্রতিবাদ করছেন কিনা। আমার উত্তর, আমার ফাইন্ডিংস হচ্ছে না, আপনারা করেন নাই। আমরা বিকজ করেন নাই কারণ হচ্ছে যে আপনারা তাদের বন্ধু, আমরা হচ্ছে এবং এনসিপির জন্য তারা জায়গা খালি রাখতেছে। দেখেন উনারা জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছে, ওনারা এনসিপির কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় নাই। এনসিপি তো জন্ম হয় না, প্রতিনিধি হিসেবে যাবে কেন? না না, তাহলে অথবা কি বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় নাই, যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে, এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। ঠিক আছে, আমরা আমাদের সংগঠন আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি, এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে, যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি, কিছুদিন আগে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি, আবার আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ হচ্ছে আমরা কমিটি দিব। সেই ক্ষেত্রে এটা কে আসছে কে গেছে কে আসবে না এই সংগঠনে কি ইনক্লুড হবে। ওকে, কাউন্সিলটা কি আপনাদের অতি শীঘ্রই করার কোনো ইচ্ছা আছে, না কাউন্সিলটা আপনারা পরে করবেন? এটার ব্যাপারে কি সিদ্ধান্ত আছে? কাউন্সিল আপনারা কবে করবেন, মানে আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম, আপনি জানেন জাস্ট 2 দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পন্ন করেছি। এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি। আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন, ফের না? আমরা সিদ্ধান্ত নেব। আচ্ছা, রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, দল প্রসঙ্গে আসি, রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন? মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরব্বি চান, মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের, যে আপনারা কোনো আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা, মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক। সেটির জন্য হচ্ছে আমরা সিভি আহ্বানও করেছি, সেই জায়গা থেকে আমরা কথা বলছি, অনেকের সাথে আমাদের কথা হচ্ছে, এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি, সেক্ষেত্রে অনেক সিনিয়র হচ্ছে আপনি যাদেরকে বললেন হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে, লেখক রয়েছে, বা হচ্ছে রিটায়ার্ড। বুঝতে পারছি, এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগতভাবে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে, যে যেমন ধরেন বিএনপির কেউ বা জামায়াতের কেউ, বা ধরেন আমদালিব রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে আদর্শ হিসেবে আপনারা কাউকে সামনে রাখছেন? ধরেন বিএনপি তারেক রহমান সাহেবের মতো একজনকে চান, বা জামায়াতের শফিকুর রহমানের মতো, বা জনাব আমদালিব রহমান পার্থের মতো, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো? ওকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা আমাদের সাথে, মানে আমরা যেই এখানে তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এক্ষেত্রে একটা হচ্ছে তার মতো মানে আন্তর্জাতিকভাবে পরিচিত, ওয়েস্টার্ন এডুকেটেড, আমাদের অ্যাডভাইজরদের আমরা হচ্ছে যাদেরকে আমরা অ্যাডভাইজর নিতে চাই, আমরা একটা স্ট্যান্ডার্ড আমরা বলেছি যে হয়তো রিটায়ার্ড কোন অফিসার হইতে পারে, বুদ্ধিজীবী হইতে পারে, লেখক হইতে পারে, রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হইতে পারে। এখন এটাকে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ক্যারেক্টারাইজেশন করতে যাচ্ছি না, একদম যে এমসিকিউ কোশ্চেনের মতো যে ডক্টর মোহাম্মদ শফিকের মতো হইতে হবে, অথবা হচ্ছে তার ইন্ডিভিজুয়ালি কোনো ক্যারেক্টার না। আচ্ছা, আমি একটু মানে একটু বোঝার জন্য আমি একটু বলতে চেষ্টা করতেছি, আপনারা এই যে রাজনৈতিক বা মানে আপনারা যে উপদেষ্টা চাইতেছেন তাদের কি আসলে
আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ন আছে যে আপনারা কিভাবে কিরকম একজন মানুষ চান। সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা, তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার, তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন, কলাম লেখেন, এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ওরকম কেউ? কাকে চায়, কাকে চিন্তা করতেছেন আপনারা? আমি নামটা আমরা সব ধরনের, আপনি যতগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বললেন, সব ধরনের মানুষগুলোকে আমরা উপদেষ্টা হিসেবে চাই। উপদেষ্টা হিসেবে চান তাদের দলের রাজনৈতিক দলে একটা রাজনৈতিক দলে সব ধরনের লোকদের যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের অনেক কাজ থাকে, পলিসি মেকিং এর কাজ থাকে, পলিসি এক্সিকিউশনের কাজ থাকে। এখানে একটা রাজনৈতিক দলের অনেক ধরনের কাজ আছে। আপনাদের দলের হায়ারার্কিতে এই উপদেষ্টাদের অবস্থান কিরকম হবে, আপনার উপরে না আপনার নিচে? আমরা একটা অ্যাডভাইজরি প্যানেল করব। যেমন দেখেন আমরা বলছি, দেখেন অ্যাডভাইজর প্যানেল থাকবে আমাদের, একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে। পলিটিক্যাল কাউন্সিলটা সবার উপরে থাকবে। এই পলিটিক্যাল কাউন্সিলের আন্ডারে থাকবে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, এবং প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছে আমাদের একটা এক্সিকিউটিভ বডির মধ্য দিয়ে তারপর হচ্ছে কার্যক্রম পরিচালনা করবে। ওকে, ধরেন মানে অন্য কাউকে দিয়ে উদাহরণ দিলে তো এটা মুশকিল, আমি আমারে দিয়ে উদাহরণ দিই। ধরেন আমাকে আপনারা এনসিপির উপদেষ্টা হিসেবে নিলেন, আমার স্ট্যাটাসটা আসলে কি হবে? মানে আমি আজকে যদি আপনারা সরকার গঠন করেন, আচ্ছা সরকার গঠনের কথা আপনি বাদ দেন, আজকে আপনাদের যদি পূর্ণাঙ্গ পার্টির কমিটি হয়, সেক্ষেত্রে আমার স্ট্যাটাসটা কি হবে? মানে আমি না বুঝলাম, সেই উপদেষ্টা কি সহসভাপতির উপরে, সহসভাপতির নিচে, সভাপতির উপরে, সম্পাদকের নিচে, কিরকম? যেমন বিএনপিটা আমি জানি, আওয়ামী লীগেরটাও আমি জানতাম, এখন তো আর জানি না, কিন্তু মানে নতুন যদি দল হয়ে থাকে, কিন্তু বিএনপিটা আমি জানি, এখনো জানি। দেখেন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে মেটাফরিক অর্নামেন্টাল যে পোস্টগুলো ছিল আগে, মানে অর্নামেন্টাল অনেকগুলো, 100 উপদেষ্টা, 200 হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট, 500 হচ্ছে, মানে এগুলো হচ্ছে প্রাইস পোস্টিং করা হইতো। রাইট। আমরা অতীতের, আমি নাম মেনশন করছি না, অতীতের যে রাজনৈতিক দলগুলো অনেকেই এই প্রাইস পোস্টিং এর জন্য বা অনেকে হচ্ছে খুশি করার জন্য এইভাবে হচ্ছে 150 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, যারা হচ্ছে এই পদটা নিয়ে বিভিন্ন জায়গায় জাস্ট ঘোরাফেরা করতো, আলটিমেটলি ফাংশনাল না। রাদার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা ফাংশনাল একটা পোস্ট হোক। আপনাকে আমি উপদেষ্টা হচ্ছে আমরা দিব কিনা সেটা হচ্ছে আমরা আলাপ আলোচনা করে, মানে যেই হোক, মানে এনিওয়ান, আমরা পার্সোনিফাই করতে চাচ্ছি না। মানে ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যাদেরকে আমরা উপদেষ্টা আমরা চাচ্ছি দুই ধরনের। একটা হচ্ছে রাজনৈতিক উপদেষ্টা। রাজনৈতিক উপদেষ্টা হচ্ছে সে আমার পার্টির উপদেষ্টা হিসাবে কাজ করবে, সে পার্টি মানে পার্টিজান উপদেষ্টা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, আপনারা তাদেরকে এমপি ইলেকশনের টিকিট দিবেন? আমি তো সেটাই বললাম যে একটা হচ্ছে পার্টিজান হচ্ছে উপদেষ্টা, যে আমার পার্টির উপদেষ্টা হিসাবে কাজ করবে এনসিপি, আর হচ্ছে অরাজনৈতিক, সে হয়তো এনসিপির রাজনীতি করবে না, কিন্তু বা এনসিপির হয়তো একদম সদস্য হিসেবে, যেটা সদস্য ফর্ম কিনে এনসিপির সদস্য হবে, মানে উপদেষ্টাদের এনসিপি সদস্য হইতে হবে। মনে করেন জামাতের প্রধান, তিনি এনসিপির উপদেষ্টা হইতে পারবেন। আমরা দুই ধরনের উপদেষ্টা, আমি অরাজনৈতিক উপদেষ্টাকে আমরা দুই ধরনের, একটা হচ্ছে রাজনৈতিক উপদেষ্টা, একটা অরাজনৈতিক উপদেষ্টা। অন্য একটা দলের রাজনীতি করেন, আপনার এখানে এসে উপদেষ্টা হলেন, এটা হবে? আমরা একটা অরাজনৈতিক উপদেষ্টাকে তো নিশ্চয়ই হচ্ছে এই পার্লামেন্টের হচ্ছে ইয়া দিব না, মানে রাজনৈতিক উপদেষ্টা সেক্ষেত্রে হচ্ছে সংসদীয় ইলেকশনের, সেক্ষেত্রে আমরা অবশ্যই নমিনেট করতে, আলোচনা সাপেক্ষে নমিনেট করতে। অরাজনৈতিক উপদেষ্টা কি অন্য একটা রাজনৈতিক দল করেও আপনাদের উপদেষ্টা হতে পারবেন কিনা? দেখেন, এই অরাজনৈতিক উপদেষ্টা যারা থাকেন নরমালি, যারা বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক, যাদের হচ্ছে দীর্ঘদিনের রাজনীতি করার একটা অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে সে যদি অন্য কোনো রাজনৈতিক দলকে উপদেশ দেয় কোনো বিষয়ে, সেক্ষেত্রে তার উপদেশ নিতে তো সেক্ষেত্রে এটার কোনো ধরনের মানে কোনো ধরনের সেন্সরশিপ থাকার কথা নয়। ওকে, আমরা আবার একটু এনসিপিতে ফিরে আসি, কারণ এই দলটা তো কি বলবো, যখন এই দলটি গঠিত হয়েছে তখনও সবাই, আজকে যারা আপনাদের রাজনৈতিক বিরোধী দল তাদের মধ্যে থেকে যারা বিএনপি, জামায়াত ইসলামী সহ বড় বড় রাজনৈতিক দলের অনেকেই এনসিপির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন, তারা শুভেচ্ছা জানিয়েছেন, আমরাও সকলে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়েছি, এখনো স্বাগত এবং শুভেচ্ছা জানাই, এবং সেই জন্য একটু দলটাকে একটু বুঝতেও চাই। হাসান, আপনার কাছে কি মনে হয় যে এনসিপি অনেকগুলা দল? কারণ মানে নাহিদ, আক্তার, হাসনাত, সারজাইস, পাটোয়ারি বা তাসনিম জারা, সামান্থা বা তাসনুবার এনসিপি, এরা সব আলাদা আলাদা এনসিপি, আপনার কাছে এরকম মনে হয়? আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন, আমি চাইলে আপনাকে অসংখ্য স্পেসিফিক উদাহরণ দিতে পারি। যেমন হেফাজতের সম্মেলনে আপনার অবস্থান,
আবার তো আবার আবার ওকে আবার ফাইন, সেনাবাহিনী নিয়ে আপনার মন্তব্যের ক্ষেত্রে সার্জিসের একমত না হওয়া, এইটাকে ওকে ফাইন, শিষ্টাচার আন্ডারস্ট্যান্ড, বহির্ভূত ওকে। বলা পাটোয়ারির। আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান, আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান হেফাজত, সেই ক্ষেত্রে কি ওকে আপনার আলাদা আলাদা দল কিনা আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। ওকে ফাইন। প্রথমত হচ্ছে এই আলোচনাটাকে দুই ভাগে মানে দুইটা লেয়ারে করতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে যেটা হয়েছে, ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি আমাদের ছিল না। মানে ইন্ট্রা পার্টি মানে একটা একদম মানে ওয়ান ম্যান সেন্ট্রিক হচ্ছে রাজনৈতিক দলগুলো ছিল, যেখানে রাজনৈতিক দলের, আমি দুইটা লেয়ার শেষ করার পরে আপনি এই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেন। তো সেক্ষেত্রে যেটা হতো যে একটা ভয়েসে সিঙ্গেল ভয়েস, যে একজন যা বলতো একদম ডাউনওয়ার্ডস পর্যন্ত একই ধরনের ভয়েস সেখানে ইকো হইতো। কিন্তু আমরা যেহেতু 5ই আগস্টের পরে অনেক যারা অভ্যুত্থানে ছিল তাদের মধ্যে তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের রাজনৈতিক দলটা গঠিত হয়েছে, সেখানে আমাদের মধ্যে এই যে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি, সেখানে আপনি দেখবেন যে সেখানে নিজের দলের মানুষকে নিয়ে সেখানে সমালোচনা করা হয়, জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসা হয়, যেটা হচ্ছে নেভার বিফোর সিন। আপনি কখনোই অন্য কোনো রাজনৈতিক দলে সেটা আগে ছিল না। এই কারণে আমাদের দেশে এটা খুবই মানে আনইউজুয়াল একটা ঘটনা মনে হচ্ছে। মাই গুডনেস, যে আপনি চিন্তা করেন একটা জায়গায় যে মির্জা ফখরুল সাহেব একটা ধরনের একটা কথা বলেছেন এবং পাবলিকলি সেটা রিজভী সাহেব সেখানে বলছেন যে এই বিষয়ের সাথে আমি একমত না। এটা হচ্ছে একটা বিষয়। অর্থাৎ এটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক কালচারে ছিল না যে নিজ দলের সমালোচনা করা যাবে, নিজ দলের সব মানুষের স্ট্যান্ডের সমালোচনা করা যাবে। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, আমাদের যেহেতু দলটা গঠিত হয়েছে মাত্র 4 মাস হয়েছে, তো 4 মাসের মধ্যে নানা টানাপোড়েন, প্রবলেম সলভ, এবং হচ্ছে আমরা বিভিন্ন বর্গের মানুষ সেখানে এসছে, বিভিন্ন চিন্তার মানুষ সেখানে এসছে, একটা অনেক কাজ করার মধ্য দিয়ে প্রবলেম সলভের মধ্য দিয়ে কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের এই যে বিভিন্ন মতপার্থক্য গুলো থাকে, মানে ইন্ট্রা পার্টি যেভাবে আমাদের মতপার্থক্য গুলো থাকে, তখন সেটা একটা শেপে আসে। তো স্বাভাবিকভাবে আপনি 3-4 মাসের মধ্যেই যে এটার একদম একটা সবার মানে ইউনিনিমাস একটা ক্যারেক্টারিস্টিক্স দাঁড়াবে, সেটা হচ্ছে 3 মাস খুব কম সময় সেটির জন্য। তবে ক্রমশ সেটার একটা পর্যায় বা দিন না যত যাবে আপনার শেষ হলে কর্মসূচির মধ্য আপনার শেষ দিয়ে হলে আমি একটু বলি, সেটার একটা, হ্যাঁ আপনার শেষ হলে হ্যাঁ আমি একটু সেটার বলি। একটা জি প্রথম কথা হচ্ছে ইন্টারপার্টি ডেমোক্রেসির কথা আপনি বলতেছিলেন। ইন্টারপার্টি ডেমোক্রেসিতে কোনো শাস্তি দেওয়ার বা কোনো রকম কোনো জবাবদিহিতা করার, একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলার এরকম কোনো রীতি আছে কিনা আপনি জানতেছিলেন। আপনি আবার ভালো করে বাংলাদেশের রাজনৈতিক হিস্ট্রি পড়েন, আপনি দেখবেন যে অসংখ্য এরকম উদাহরণ আছে। বদরুদ্দোজা চৌধুরী থেকে শুরু করে ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে আব্দুল মান্নান ভূঁইয়া থেকে শুরু করে সাইফুর রহমান এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকের কথা যদি আপনি দেখেন, আপনি যদি বাংলাদেশের বাম আপনি দেখেন, আলাদা মন্তব্য দেওয়ার জন্য তাদেরকে পার্টিতে সাফার করতে হয়েছে, কাউকে কাউকে পার্টি থেকে বেরিয়ে আসতে হয়েছে, সেরকম অসংখ্য ঘটনা ঘটেছে। বর্তমানেও যদি আপনি আসেন, এই 3 সপ্তাহের মধ্যে বিএনপি তাদের অন্তত শীর্ষ 2 নেতাকে 2 বার করে শোকজ নোটিশ দিয়ে এসেছে, আলাদা আলাদা করে, শুধুমাত্র মন্তব্য করার জন্য। সুতরাং এটা যদি শুধুমাত্র আপনাদের পার্টির একচেটিয়া, সেটা আপনি বলেন না। আর 2 নাম্বার কথা হলো, আপনি তাহলে এবার একটা পরিষ্কার করেন, আপনি আমাকে একটু পরিষ্কার করেন যে কোন এনসিপিটা তাহলে আসল এনসিপি। আমি যখন দেখি যে এনসিপি একটা, না এটা আমি আপনাকে বলি, হেফাজতের ক্ষেত্রে আপনার অবস্থান, নারীদের ক্ষেত্রে আপনার অবস্থান, সেনাবাহিনীর ক্ষেত্রে আপনার অবস্থান থেকে আমরা হেফাজতের বাইরে, সেনাবাহিনীর আমি একটু বুঝতে চাই, আমি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে যে হেফাজতের প্রশ্নে আমার অবস্থান কি ছিল, মানে হেফাজতের ওই সমাবেশে আমার অবস্থান কি ছিল। আপনি সেখানে উপস্থিত ছিলেন, আপনি সেখানে গিয়েছিলেন পরে, এবং সেখানে আপনি বক্তব্য রেখেছেন নারী কমিশনের বক্তব্য প্রসঙ্গে। তো সেখানে আপনি বক্তব্য রেখেছেন এবং আপনি বক্তব্য রেখেছেন না, দাঁড়ান, আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, আপনি আমাদের মানে আংশিক সত্য, সেটা আংশিক সত্য, আংশিক সত্য। আমি হেফাজতের প্রোগ্রামে গিয়েছি, এটা সত্য। কিন্তু পরবর্তী যে বিষয়গুলো রয়েছে, সেখানে নারী কমিশনের বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি। আপনি ভিডিও আছে, সব জায়গায় আছে। আমার প্রশ্নের জবাব দেন একটা আমার বিষয়, দুই নম্বর বিষয়, হেফাজত সেই সভাটা আহ্বানই করেছিল নারী কমিশনের রিপোর্টের এগেইনস্টে। আপনি সেখানে জেনে বুঝেই গিয়েছেন এবং একাত্মতা করতেই গিয়েছেন সেখানে। এক নম্বর বিষয় আমি একদম অন এয়ারে বলছি আপনাকে, কোনো ইনফরমালি কোনো আলাদা ভাবে বলছি না, অন এয়ারে বলছি। ওই প্রোগ্রামটা ইনিশিয়ালি হওয়ার কথা ছিল, সেখানে যে হেফাজতে শাপলা হত্যাকাণ্ড হয়েছিল, সেই শাপলা হত্যাকাণ্ডের এই বিষয়ে, এবং এর আগে আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম। এই প্রোগ্রামের একদিন পরেই হচ্ছে ওই প্রোগ্রামটা হয়েছিল আপনার হচ্ছে সোহরাওয়ার্দীতে। আমরা সেখানে, আপনি যদি আমার বক্তব্যতে দেখেন, সেখানে আমি স্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলেছি। 2 নম্বর বিষয়, আমি শেষ করি। 2 নম্বর বিষয়, সেখানে নারী কমিশনের যে বিষয়,
সেখানে আমি কমিশন বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি। স্পষ্ট উল্লেখ আছে, সেখানে আমি বলেছি যে নারীদের যে যোগ্য হিস্সা রয়েছে, নারীদের যথাযথ আমি আপনার বক্তব্য শুনেছি সেগুলিকে হাসনাত, নিশ্চিত আমি করতে আপনার বক্তব্য হবে। শুনেছি এবং এই আপনার এবং তবে এবং এবং এই কমিশন নিয়ে যদি কোনো ধরনের আমি মতপার্থক্য থেকে থাকে, সেটি নিয়ে আলোচনার ভিত্তিতে সেটি সমাধান হতে হবে। হাসনাত এবং হাসনাত সেখানে হাসনাত নারীদেরকে নিয়ে জি। হেফাজতের ওইখানে আপনার অবস্থান কি এনসিপির অবস্থান? আমি কোয়ালিটেটিভ ইয়াতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আপনার অবস্থান এনসিপির অবস্থান কিনা। আমাদের এনসিপি নারী কমিশনের বিষয়ে এই অবস্থানটাই ছিল। আমি যে অবস্থানটা, যেই কথাটা সেখানে আমরা বলেছি, কারণ আমরা বলেছিলাম আপনার নারী কমিশন আপনার যে হেফাজতের যে সেই জায়গায় প্রস্তাবগুলো দিয়েছে, অংশগ্রহণ করাটা এনসিপির অংশগ্রহণ করা কিনা। দেখেন সেখানে যে প্রস্তাবগুলো দিয়েছে, আমি আসছি সেখানে যে প্রস্তাব, আমি যে কথাটা বলেছি, আমার এনসিপির নারী কমিশনের বিষয়ে ঠিক সেই ধরনের অবস্থানটা ছিল, যে কি যে আমাদের যে প্রস্তাবনাগুলো দিয়েছিল, সেই প্রস্তাবনার কিছু কিছু জায়গায় আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছিলাম, যে সংশোধনের মধ্য দিয়ে এই নারী কমিশনের এই বিষয়গুলো হচ্ছে ফরওয়ার্ড করা হোক। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে ওখানের উপস্থিতির যে বিষয়টি, সেটি হচ্ছে যে তখন সব রাজনৈতিক দলের, আমাদের হেফাজতের যিনি যারা আছেন, সব রাজনৈতিক দলকেই তারা হচ্ছে দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াতের অংশ হিসেবে এনসিপির প্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়েছিলাম। আমি অবশ্য এনসিপির এই বিষয়ে দেওয়া পরের প্রেস রিলিজে, পরে তাদের বক্তব্যে, তাদের নেতাদের কথায় কখনো আমি এটা প্রমাণ পাই নাই যে আপনি এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন। আমি বরং উল্টোটা শুনেছি, আমি বরং উল্টোটা শুনেছি, ওখানে শুনেছি হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছেন নিজের ক্যাপাসিটিতে। না, নিজের ক্যাপাসিটি দেখেন, বিষয়টা হচ্ছে যে আমরা প্রথম দিন একটা প্রোগ্রাম ছিল, একদম ওই দিনের আগের দিন একটা প্রোগ্রাম ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারা 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 একমত ছিল, সেই জায়গা থেকে আমাদেরকে মানে হেফাজতে ইসলাম পাঁচি, এটা খুব সম্ভবত প্রোগ্রামটা ছিল মার্চ মাসে, প্রোগ্রামটা হচ্ছে মার্চ মাসে ছিল না প্রোগ্রামটা? হ্যাঁ, মার্চে ছিল, মার্চে ছিল প্রোগ্রামটা। তো তখন হচ্ছে ওই যে শাপলা হত্যাকাণ্ড নিয়ে হচ্ছে সে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, এবং সেই জায়গায় হচ্ছে আমি গিয়েছিলাম, এবং এটা হচ্ছে আমার পার্টি থেকে আমি গিয়েছিলাম। যাই হোক, এইটা আপনি নিশ্চয়ই পরে আবার ভেবে দেখবেন যখন আপনার নিজের রাজনৈতিক ক্যারিয়ারে যখন আপনি পিছনে তাকাবেন, তখন আপনি ভেবে দেখবেন। না খালিদ ভাই, খালিদ ভাই একটা বিষয়, আমরা কিন্তু একটা বিষয় যে সেখানে বলা হচ্ছে যে আমার উপস্থিতিতে সেখানে হচ্ছে নারীদেরকে নিয়ে নেতিবাচক কথা বলা হয়েছে, সেখানে হচ্ছে বাজে মন্তব্য করা হয়েছে, সেটা একদমই না। আমি যখন এখানে বক্তব্য দিয়ে আমি চলে আসি, আমি যাই সেখানে বক্তব্য দেই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নারী কমিশনের যেই প্রস্তাবগুলো রয়েছে, যে প্রস্তাবগুলো আমার এনসিপি সেখানে সংশোধনের প্রস্তাব দিয়েছে, সেটার যদি বিবেচনা করার সুযোগ থাকে আমি সেখানে এটা বলেছি, দেন চলে আসছি। এর পরবর্তীতে আমার অনুপস্থিতিতে সেখানে নেতিবাচক কথা বলা হয়েছে, যেটির আবার আমার পার্টি থেকে সেখানে হচ্ছে সেটি নিন্দা জানানো হয়েছে। ওকে, ফেয়ার এনাফ। আমি সেনাবাহিনী নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি সেনাপ্রধানকে নিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগ পুনর্বাসনে আপনাকে সেনাপ্রধানের প্রস্তাব দেওয়া হয়েছে। মার্চে আপনি এরকম একটা পোস্ট করেছিলেন, আওয়ামী লীগকে সেনাপ্রধান বা সেনাবাহিনী পুনর্বাসন করতে চায়, সেই রকম একটা বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যে, আপনার বক্তব্যের সাথে আপনাদেরই আরেক নেতা সার্জিস আলম একমত হন নাই, এবং নাসিরুদ্দিন পাটোয়ারী সাহেব সিলেটে এক অনুষ্ঠানে বক্তৃতা আপনার এই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলেছিলেন। আপনার একটু মন্তব্য করতে চাই। ওকে, এখানে হচ্ছে সার্জিসের স্ট্যাটাসটা যদি দেখেন, সে আমার বক্তব্যের সাথে একমত না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে সে বলেছে যে আপনি টোন, সেটিং, মুড, অ্যাটিটিউড, একটা বক্তব্যের মধ্যে এই জিনিসগুলো থাকে, টোন থাকে, ওই বক্তব্যের সেটিং, ওই বক্তব্যের মুড, ওই বক্তব্যের অ্যাটিটিউডটা কেমন হয়, ওইটা সার্জিস যেটা বলেছে সেটা হচ্ছে যে আমি যেটাকে বলেছি যে আমাদেরকে এক ধরনের রুড ভাবে বলা হয়েছে, সার্জিস সেটাকে টোন ডাউন করেছে। সার্জিস যেটা বলেছে যে আমার কাছে যেটা রুড মনে হয়েছে, ওর কাছে সেটা হয়তো রুড মনে হয়নি। আর নাসির ভাই যেটা হচ্ছে সিলেটের বক্তব্য ইফতার পার্টিতে যেটা বলেছেন, যে এই ধরনের বিষয় মানে আমাদের কখনোই দেখা যায়নি যে এই ধরনের বিষয় পাবলিক স্ফেয়ারে কখনো নিয়ে আসা হয়েছে। এই পাবলিক স্ফেয়ারে নিয়ে আসাটা উনি বলেছেন শিষ্টাচার বহির্ভূত। আপনার সাথে কি সে সময় উপদেষ্টা আসিফ যুক্তি করে ওই প্রায় একই সময় যে উনি এই কথাটা বলেছিলেন যে সেনাপ্রধান বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন, সেটা কি আপনার সাথে যুক্তি বুদ্ধি করে তারপরে, মানে আপনারা দুজন একই জায়গায় ছিলেন আর কি? না, আমরা দুজন তো একই জায়গায় কেন থাকবো? একই জায়গায় মানে একই বক্তব্যের জায়গায়, সেম পেজ। আই আন্ডারস্ট্যান্ড, সেম পেজ, ইয়েস, হ্যাঁ সেম পেজে আমরা যুক্তি করে সেখানে ছিলাম, বিষয়টা এমন না। আমি যখন প্রকাশ করি, পরবর্তীতে আমি দেখেছি যে আসিফ সেখানে তার অভিজ্ঞতা, যেটা সরকার গঠনের সময় সেনাপ্রধানকে নিয়ে যে তার অভিজ্ঞতা, সেটাকে প্রকাশ করেছে। জনাব নাহিদও কি একই রকম মন্তব্য, বক্তব্য পোষণ করেন
এনসিপি আসিফ সাহেবের বক্তব্য ওন করে কিনা? এনসিপি আসিফ সাহেব তো হচ্ছে সরকার গঠন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত, রাইট। সরকার গঠন প্রক্রিয়ার সাথে গঠনের প্রক্রিয়ার সাথে জনাব নাহিদ সরাসরি যুক্ত ছিলেন। এই ক্ষেত্রে এনসিপির অবস্থান এবং সত্যি সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুকে পাথর বেঁধে আসতে বলছিলেন। এবং 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 এসে আসিফ বলেছে, ওই জায়গাতে আসিফ বলেছে, এবং সেক্ষেত্রে আসিফ এই বিষয়টাকে আরো মানে আপনি আসিফ থেকে সেই বিষয় হচ্ছে ক্লিয়ার হতে পারেন। ওকে, আপনাদের আচ্ছা দেখেন খালিদ ভাই এই আরেকটা প্রশ্ন যাওয়ার আগে দেখেন, এই চেঞ্জটা যেটা হয়েছে, এই ট্রান্সফরমেশনটা যেটা হয়েছে, সেটা কিন্তু একদম মানে যে প্রত্যেকটা এখানে ইন্ডিভিজুয়ালের প্রত্যেক ডিফারেন্ট অভিজ্ঞতা রয়েছে। আমরা এখানে এনসিপি করার পূর্বে প্রত্যেকটা মানুষের এই অভ্যুত্থানে ডিফারেন্ট হচ্ছে অভিজ্ঞতাগুলো রয়েছে। সেই অভিজ্ঞতার হচ্ছে ফিউশন হয়েছে এনসিপিতে। সবার একই ধরনের অভিজ্ঞতা থাকবে, সবাই একই লেন্সে হচ্ছে অভ্যুত্থানকে দেখেছে, বা অভ্যুত্থানে যে এলিমেন্টস গুলো ছিল এরকম একটা বিষয়, এরকম এমন না। আসিফের অভিজ্ঞতার সাথে ওই মিটিং এ আমি ছিলাম না। সরকার গঠনের 8ই আগস্টে মিটিংটা মনে 7ই আগস্ট হয়েছে, 7ই আগস্টের ওই মিটিং এ আবার আমি ছিলাম না। যে মিটিং আবার আমি ছিলাম সেই মিটিং এ আবার হয়তো নাই ছিল না। তো সেক্ষেত্রে পার্টি গঠনের পূর্বে সবাই তো সব জায়গায় সব মিটিং এ থাকবে না, কিন্তু এইটা অনেক বড় ব্যাপার। আপনি কি এটা উপলব্ধি করতেছেন যে এটা অনেক বড় ব্যাপার? হ্যাঁ, অফ কোর্স বড় ব্যাপার, অফ কোর্স। এবং এটা কখনো শেয়ার করা হয় নাই, কখনো ক্রস চেক করা হয় না, ব্যাপারটা তো এরকম না। অভ্যুত্থানকালীন এক্সপেরিয়েন্স গুলো আমরা ইন্ডিভিজুয়াল অনুযায়ী অনেকের কিছু অন্তত মানে মেজর এক্সপেরিয়েন্স হচ্ছে সেম, কিন্তু প্রত্যেকের আবার কিছু এক্সপেরিয়েন্স রয়েছে যেটা আবার অন্যজনের এক্সপেরিয়েন্সটা ওই অভ্যুত্থানে হয়নি। সেক্ষেত্রে শতভাগ আমার এক্সপেরিয়েন্সটাই যে নাহিদের হবে, নাহিদের এক্সপেরিয়েন্স আমার হবে, এই বিষয়টি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই বিষয়টি সব ক্ষেত্রে সঠিক নয়। আমি আসলে এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না, দর্শকরা শুনবে, বিচার করবে আপনাদের অবস্থান। দর্শকদের আমার আরো অনেকগুলি প্রসঙ্গ রয়েছে। তার আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দুদকের দুর্নীতি নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টকে মানহানিকর বলছে দুর্নীতি দমন কমিশন। এইটাকে মানহানিকর মনে করেন কিনা? শতকরা 19% দর্শক মনে করছেন এটা মানহানিকর, শতকরা 81% মনে করছেন যে এটা মানহানিকর নয়। 48,000 দর্শক ভোট দিয়েছেন। বোঝা যাচ্ছে যে আমাদের দর্শকদের মধ্যে জনাব হাসনাত আব্দুল্লাহর পক্ষে, যে হাসনাত আব্দুল্লাহর যে অবস্থান মানহানিকর নয় দুদকের এই কথা, সেটি মনে করছেন শতকরা 81% লোক, এবং 19% মনে করছেন যে এটি মানহানিকর। 48,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আচ্ছা, আমি অনেকগুলি প্রসঙ্গ রয়েছে, তো সেই জন্য আমি দর্শকরাও অনেকে যুক্ত আছেন, অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন। আমি একটা প্রশ্নকে একটু প্যারাফ্রেজ করি। আমরা দেখেছি যে সম্প্রতি দলের সদস্য সচিব জনাব আক্তারের উপর একটা ককটেল বিস্ফোরণের অভিযোগ আপনারা করেছেন, এবং ককটেল বিস্ফোরণ হয়েছে, এবং সেটার প্রতিবাদে জেলা উপজেলা পর্যায়ে সর্বত্র বিক্ষোভ হয়েছে। আমি কয়েকদিন ধরে এনসিপির যে ওয়েব পেজ আছে, যে ফেসবুক পেজ আছে, সেগুলিতে দেখতেছিলাম এগুলি খবরে এবং ছবিতে অনেক ভরা, কিন্তু আমরা নারী সহিংসতার বিরুদ্ধে একটা সমাবেশও হয়েছে কিনা সেরকম আমরা দেখি নাই। জনাব হাসনাত অংশ নিয়েছেন কিনা সেটাও আমরা দেখি নাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নারী সহিংসতার ক্ষেত্রে কিন্তু আপনাদের নারীরাও অনেক ক্ষেত্রে অনেকভাবে আক্রান্ত হয়েছেন। এবং আমি একটা আপনাকে বলি, আমি একটা পরিসংখ্যানও দেখতেছিলাম যে এই খালিদ ভাই, এটা ভুল যে নারী সহিংসতার বিরুদ্ধে এনসিপি অবস্থান নেয়নি, প্রোগ্রাম করিনি। এই জায়গাটি ভুল। আর নারী সহিংসতার বিরুদ্ধে আমাদের এনসিপির প্রোগ্রাম ছিল, এবং আমি ডেটটি মনে করতে পারছি না আমাদের যখন আমি অংশ নিয়েছি। সেখানে হচ্ছে ধর্ষণ বিরোধী যে প্রোগ্রাম হয়েছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে 2 মাস আগে খুব সম্ভবত এই প্রোগ্রামগুলো হয়েছে, এবং সেখানে অবশ্যই এনসিপি ছিল। এবং আপনি হয়তো রিসেন্ট আপনাদের দলের ভিতরে যে নারীদের প্রতি সহিংসতা হয়েছে তার প্রেক্ষিতে আপনারা কোনো প্রোগ্রাম নিয়েছেন? আপনি আমাদের দলের বিরুদ্ধে, মানে দলের ভিতরে নারীদের বিরুদ্ধে বিভিন্ন সহিংসতা হয়েছে, আমি কিন্তু একদম স্পেসিফিকলি বলতে পারি যে ধরেন স্পেসিফিক ঘটনাটা ধরেন নুসরাত তাবাসসুম, বা মানে রুমিন ফারানা, সৈয়দা রেজওয়ানা হাসান, তাসনিম জারা, উমানুমা ফাতেমা, তাজনুবা জাবিন, অর্পিতা শেমা দেব, তাদের সবার বিরুদ্ধেই কিন্তু নানা ধরনের সহিংসতা, বা আমরা যেটাকে বলি হচ্ছে যে এটা বিঞ্জ ক্যাম্পেইন, মিডিয়া ট্রায়াল, বিঞ্জ ক্যাম্পেইন হয়েছে। তো সেই ক্ষেত্রে কি আপনার কোনো অবস্থান নিয়েছেন? অফকোর্স, কারণ আমরা অবস্থান নিয়েছি। সেক্ষেত্রে অবশ্যই অবস্থান নিয়েছি, এবং যে কোনো আমরা নারী সহিংসতা, এটা তো সিলেক্টিভ কোন ধরনের, মানে যে আমি এই প্রবলেমের সময় দাঁড়াবো, ওই প্রবলেমে দাঁড়াবো তেমন না। নারী সহিংসতার মধ্যে অবশ্যই সেখানে অবশ্যই নারীদের ক্ষেত্রে
মানে মানে তার মানে কি আপনি বলতে যাচ্ছেন যে সেক্ষেত্রে মানে আমরা আমি বলতে আমরা চাচ্ছি না, আমি জানতে যেমন চাচ্ছি। বিশেষ করে না 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 বিশেষ করে আপনি আমার নামটা উচ্চারণ করেছেন, সেক্ষেত্রে কি মানে নারী সহিংসতাকে আমি প্রমোট করছি কোনোভাবে, মানে আপনি নারী কি কোনোভাবে সহিংসতা বর্গীয়করণ প্রমোট করার করছি চেষ্টা আমি সেটা করছেন? বলি নাই, আমি বলেছি না না যে তার মানে কি আপনি আপনি silent, অন্য মানে ঘটনায় তার মানে যেরকম প্রতিবাদ করেন, নারীর প্রতি সহিংসতায় কি আপনি সেই একইভাবে প্রতিবাদ না করেছেন কিনা? ডেফিনেটলি করেছেন? ডেফিনেটলি এটা Thank you. Thank you. সিলেক্টিভ প্রতিবাদের তো কোনো বিষয় না খালিদ ওকে, ভাই। আপনি সিলেক্টিভ সিলেক্টিভ প্রতিবাদ ওকে না না, এটা ব্যাপারটা selective সিলেক্টিভ প্রতিবাদের প্রতিবাদ কোনো কিনা বিষয় না। সেটাই বুঝতে চাইছি, কিন্তু আপনি যখন আবার আমাকে না, বলেন না, আপনি selective নারী প্রতিবাদ সহিংসতা না, কেন definitely প্রমোট not. করবেন, আপনি তো সেরকম ছেলেই না। আমি যে জায়গার মধ্যে আসতে চাইতেছি সেটা হচ্ছে যে আপনাদের বহুল আকাঙ্ক্ষিত না জুলাই, খালিদ ভাই মানে আমি না খালিদ ভাই একটু লাস্ট সেন্টেন্সটা আমি বুঝি নাই, লাস্ট সেন্টেন্সটা আপনি মানে আপনি এরকম পোক করলেন আপনি আমাকে। আপনি এরকম কোন ছেলেই না না যে আপনি আমার এরকম আপনি কোন পোক ছেলেই না যে করছেন নারীর আমাকে। প্রতি নারীর না, প্রতি না এটাকে না এটা খুঁচা দিচ্ছেন আপনি আমাকে যে না, আমি না, কোনো সেটা আপনি ছেলেই না, পার্সিভ মানে করছেন, তাহলে কি আমি কথা ফেরত নিব? না এটা পারসিভ না, এটা পারসিভ না, এটা না না না, এটা হচ্ছে অ্যাবসলিউটলি দর্শকই বুঝবে, এটা অ্যাবসলিউটলি তো ট্রাস্ট ইউ মি, ট্রাস্ট ইউ মানে মি। intentionally একটা আমরা হচ্ছে আপনাকে আপনি যেরকম পোক জানি, করলেন আমাকে। আমরা আপনাকে যেরকম জানি, আপনি টু সিরিয়াস এ পারসন টু ডু সাচ থিংস। আপনি যেটা বলতেছিলেন সেটা আপনি এরকম লোকই না, সেটা বলতে না, গিয়ে আপনি ছেলে তো- বলছি সেটা ভুল আমাকে- বলছি, সেরকম লোকই না আপনি বলি, আমাকে সেরকম মানুষই না বলি, তাহলে ভালো, ঠিক আছে? সেরকম মানুষই না বা লোকই না, না বলি। এটা অনেকে এরকম না, এটা অনেকে দেখেন আমাদের একটা বিষয় কি মানে আমরা বুঝতে পারি, ইভেন আমি এখন বেশি বুঝতে পারি, আমি এখন এই বিষয়গুলো বেশি বুঝতে পারি, কারণ লাস্ট 9 মাসে আমরা যেসব এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি, দেখেন আমার বয়স আপনার মেয়ের বয়সের তুলনায় হয়তো 2-4 বছরের বেশি হইতে পারে, এবং আপনার না, বয়স আমার তো বছরে অন্তত বাড়ে না 2 হাসনাত, আমি- আপনার আমি- বয়স আমি- অন্য না, 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 অন্যভাবে আমি- অনেক বেশি বাড়ছে। আপনি প্রত্যেকবারই আমি আইসা তো শেষ আমাকে করি, নতুন আমি- নতুন নতুন জিনিস শিখান। শেষ করি আমি ভাই। একটা সাধারণ কথা খালিদ ভাই। বললাম, সেটাকে আপনি খোঁচা না হিসেবে খালিদ নিচ্ছেন। ভাই, না খালিদ ভাই শোনেন, আমি জাস্ট একটু মানে আমি আপনার সাথে কথা বলতে পারছি, দেখেন একটা বিষয়, রাইট, আমরা লাস্ট 9 মাসে দেখেছি যে আমরা জাতিগতভাবে আমরা মানে মানে একটা ট্রমাটাইজড, মানে এত পরিমাণ লাস্ট 15-16-20 বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা যে মানে সার্বজনীন প্রতিবাদের যেই আইডিয়াটা সেটা তুলে ধরতে পারি নাই। এটার আওয়ামী লীগীকরণ হয়েছে, এটার বিএনপিকীকরণ হয়েছে, এটাকে আবার এখন এনসিপিকীকরণ করার চেষ্টা করা হইতেছে, যে আমরা সিলেক্টিভ ভাবে হচ্ছে এটা করব, আমরা সার্বজনীন আমাদের হচ্ছে